নমস্কার, আমি তপজা। আপনারা দেখছেন মাধ্যম। আসলে আরজি কর ইস্যুটা মনের মধ্যে এমনভাবে গভীরভাবে দাগ কেটেছে যে আরো অন্যান্য বিষয় নিয়ে এই কদিন খুব একটা বেশি মাথা ঘামানো হয়নি। অথচ দেখুন, এই আরজি কর কাণ্ডের ঠিক কিছুদিন আগেই উত্তাল ছিল বাংলাদেশ। উথাল পাথাল কাণ্ড সেই বাংলাদেশ জুড়ে। কিন্তু আজ সেই বাংলাদেশের কি অবস্থা? কেমন আছে বাংলাদেশ? আর বাংলাদেশের নাম উঠতেই যে কথাটা বা যে মানুষটার নাম এই মুহূর্তে সবার আগে উঠে আসে, যিনি লাইমলাইটে রয়েছেন, বাংলাদেশের বিশিষ্ট নোবেল জয়ী মানুষ মোহাম্মদ ইউনূস। নোবেল জয়ী অথচ বিতর্কিত। তিনি এখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। ইলেকটেড সরকারকে সরিয়ে সেনাদের কাঁধে পা দিয়ে কিভাবে একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ওঠা যায়, সেই স্ট্র্যাটেজি বোধহয় মোহাম্মদ ইউনূসের কাছ থেকেই শিখতে হয়। যে মানুষটাকে আপামর বাংলাদেশবাসী একটা সময় রক্তচোষা বলেছিল, সেই মানুষটাকে দুহাত বাড়িয়ে আপন করে নিল কিভাবে? ইউটিউবে, গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে মোহাম্মদ ইউনূস নামটা দিয়ে সার্চ করলে যে বিষয়টা সবার আগে উঠে আসে, তিনি হচ্ছেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী। তাই এই শান্তিতে নোবেল পুরস্কার পেতে গেলে ঠিক কোন রাস্তা দিয়ে এগোতে হয়, মানে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার ক্রাইটেরিয়াটা কি? যেমন ধরুন, যারা বিজ্ঞানে নোবেল পুরস্কার পায়, বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে যেতে হয়, কিছু জিনিস আবিষ্কার করতে হয়, পদার্থবিজ্ঞানে, রসায়নে, যেখানেই হোক কিছু আবিষ্কারের প্রয়োজন পড়ে। অথচ মোহাম্মদ ইউনূস, তিনি নিজে একজন অর্থনীতিবিদ। সেই অর্থনীতিবিদ হয়েও তিনি নোবেল পেলেন কিসে? না শান্তিতে। তো এখানেও কি কোনো পলিটিক্যাল এজেন্ডা কাজ করছে? তা শান্তিতে নোবেল পুরস্কার তো আরো অনেকে পেয়েছেন। সেরকম ভাবে দেখতে গেলে ইসরায়েলের 3 প্রধানমন্ত্রীও পেয়েছেন। তাহলে শান্তিতে তিনি নোবেল পুরস্কার পেয়ে যদি মহান হন, তাহলে ইসরায়েলের এই 3 প্রধানমন্ত্রীও নিশ্চয়ই মহান। তাদেরকে একই সারিতে বা একই মাপকাঠিতে ফেলা যায়। বাংলাদেশিরা সেটা অ্যাকসেপ্ট করবে তো? আমার প্রশ্নটা আপনাদের কাছে রইল। মতামত জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই। দ্বিতীয়ত, তার বিষয়ে যে প্রোপাগান্ডাটা উঠে আসে, তিনি প্রোপাগান্ডা বলবো না, যে ইস্যুটা উঠে আসে, সেটা হচ্ছে তিনি বিশ্ববিখ্যাত ব্যাংকার। তার কারণ, তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, গ্রামীণ ব্যাংক তিনি প্রতিষ্ঠা করেছিলেন তো? না মানে তথ্য তো অন্য কথা বলছে। এই ব্যাংক কিন্তু তার নিজের করা না, সে সেখানে এমডি হিসেবে চাকরি করত। ওই টাকা বেতন সব কিন্তু সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো। গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম। ইউনূসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি, বরং আপনাদের মনে আছে একটা কথা, গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল জেনারেল এরশাদ সাহেবের আমলে। একজন এমডি খোঁজা হচ্ছিল, তখন ডক্টর ইউনূসকে এনে সেই ব্যাংকের এমডি করা হয়। এই ব্যাংক কিন্তু তার নিজের করা না, সে সেখানে এমডি হিসেবে চাকরি করত। একজন এমডি হিসেবে চাকরি করতেন এবং বেতন তুলতেন। এটা আর গ্রামীণ ব্যাংকটা হচ্ছে সরকারের সংবিধিবদ্ধ সংস্থা। ওই টাকা বেতন সব কিন্তু সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো। সরকার কেউ বাইরে গেলে জিও নিয়ে যেতে হতো। সেই চাকরিরত অবস্থায় সেটাকে তিনি নিজে করি এমনভাবে প্রচার করছেন যে ওটা যেন ওরা নিজেরই করা। ওই ব্যাংকের আইনে ছিল যে 60 বছর বয়স পর্যন্ত একজন এমডি থাকতে পারে চাকরিতে। 60 বছরের উপরেও আরও 10 বছর সে বিনা আইন ভঙ্গ করেই ছিল। যখন বাংলাদেশ ব্যাংক এই জিনিসটা তার নজরে আনে এবং তাকে আমাদের তখন অর্থমন্ত্রী আমাদের মুহিত সাহেব এবং আমার পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী সাহেব তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনার তো বয়স হয়ে গেছে, ইতিমধ্যে 10 বছর বেশি আপনি ইললিগালি এখানে আছেন, তা আপনি এখানে উপদেষ্টা হিসেবে থাকেন, কিন্তু তিনি এমডি পদ ছাড়বেন না, এমডি পদ তাকে রাখতেই হবে। এবং ডক্টর ইউনূস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে
অর্থমন্ত্রীর বিরুদ্ধে এবং গভর্নর মানে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে তিনি 2টা মামলা করেন। এ কথাটা তো সেই পত্রিকালারা লেখেনি। 2টা মামলা করে এবং 2টো মামলায় হেরে যায়। কারণ হেরে যায় এই কারণে যে সেখানে কিন্তু মামলা কিন্তু কখনো সরকার করেনি, আর এখনও তার বিরুদ্ধে যে মামলা এটা কিন্তু সরকার করেনি। গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম, এটাও মনে রাখা উচিত। গ্রামীণ ফোনের ব্যবসাটা তাকে আমি দিয়েছিলাম, কারণ গ্রামীণ ব্যাংক তার আমলে প্রায় ক্লাপস করে যাচ্ছিল। তখন আমার সরকার, আমি নিজে প্রথমে 100 কোটি টাকা, এরপরে 200 কোটি টাকা, তারপরে আরও 100 কোটি টাকা, এই 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমরা সরকারের পক্ষ দিয়ে ব্যাংকটাকে চালু রাখতে তাকে সহায়তা করি। আপনারা বাইটটা শুনলেন, একটু আগেই আপনারা শুনলেন শেখ হাসিনার সেই কথা, যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মোহাম্মদ ইউনূস তিনি মোটেই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন না, তিনি ছিলেন গ্রামীণ ব্যাংকের এমডি। এখানেই শেষ নয়, তার কেচ্ছা কেলেঙ্কারির কথা এখানেই শেষ নয়। তার উদ্দেশ্য ছিল গরিব মানুষকে সাহায্য করা, স্বল্প সুদে ঋণ দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়ানো, বিদেশের থেকে টাকা এনে দেশের প্রান্তিক মানুষের কাছে সেই টাকা পৌঁছে দিচ্ছিলেন। সত্যি পৌঁছচ্ছিলেন টাকা? বিদেশ থেকে তো টাকা আসছিল, সেই টাকাটা যাচ্ছিল কোথায়? এই বিষয়ে পরবর্তীকালে তদন্ত হয়, আসছি সে প্রসঙ্গে। তবে তার আগে কয়েকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন। সেটা হচ্ছে, এই যে বিদেশ থেকে টাকাটা আসছিল এবং দেশের প্রান্তিক মানুষের কাছ অব্দি টাকাটা পৌঁছচ্ছিল, এই যে মধ্যবর্তী জায়গাটা, এখানে নিজস্ব কোম্পানি কেন তৈরি করতে হলো মোহাম্মদ ইউনূসকে? এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে এখানে। ওই যে মধ্যবর্তী যে পথ, সেখানে মোট 28খানা কোম্পানি তিনি তৈরি করেছিলেন এবং এই 28খানা নিজস্ব কোম্পানির মারফত তিনি বিদেশ থেকে আসা সেই টাকা বিভিন্ন ট্যাক্সেশন বলুন বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আত্মসাৎ করছিলেন এবং এখানে কোটি কোটি টাকার ঘোটালা রয়েছে। সেই তথ্য কি আপনাদের সামনে ছিল? It is evident from a variety of documents we managed to obtain, never before published. Many of the documents are written by Mohammed Yunus. We can reveal that Yunus discreetly transferred more than $100 million from Grameen Bank to the new company Grameen Kalyan. The transfer took place in December 1996. Around $100 million, of which most came from Norway and other international donors such as Sweden, Germany and Canada, were returned after the transfer to Grameen Bank as a loan. In that way, the Poor People's Bank avoided paying tax. However, in February 1998, the Norwegian embassy in Bangladesh rings the alarm bell. By chance, an employee discovered that more than $100 million had been transferred. The embassy had not even heard of the new company, Grameen Kalyan. The Norwegian State Aid Corporation, NORAD, reacts harshly that the funds are missing from the Grameen Bank in order to avoid future taxation, as Mohammed Yunus writes. With gradual higher interest rate charged, more and more money will have to be paid out as taxes in future. Both the aid agency NORAD and the Norwegian embassy in Dhaka demanded that Yunus paid back all the money to Grameen Bank. However, and in spite of massive pressure from the Norwegian authorities, only around 30 of the $100 million was returned. In a personal letter to the then director of NORAD, Mohammed Yunus warns about the consequences should the matter go public. Dear Tove, I need your help. If the people within and outside government who are not supportive of Grameen get hold of this letter, we'll face real problems in Bangladesh. And NORAD kept their mouths shut. They stamped all the documents confidential. The case should be resolved as soon as possible so that it would not be known. We have repeatedly tried to get a comment from those responsible for NORAD's leadership in 1998. But just 2 hours before a scheduled interview,
it's been cancelled. Jamen, vi havde en aftale i dag kl. 14. We also tried to get interviews with the present leadership of NORAD, but nobody wanted to take part in this documentary. After the documents were released, the Norwegian Ministry of Foreign Affairs published a report concluding that the donor money from Norway in no way was used for unintended purposes. As said, only less than a third of the $100 million were transferred back to Grameen Bank. What happened to the remaining donor money? One can only guess. The official report from Norway does not give any substantial answer. For decades, microcredit has been seen as an effective tool to lift poor people out of poverty, and the Western world has donated enormous amounts of money for the cause. For months, we have tried to get an interview with Muhammad Yunus in order to get some answers to the many critical points raised in this program. We finally tracked Muhammad Yunus to a business fair in Valencia, in Spain, where he is receiving yet another award. I've sent him the question 6 weeks ago, and I've kept on doing this week after week after week. Also to Lamia. Send it to me, and I will take care. We arrange, and then we sit it on the right spot. Just he doesn't want to do it today. Let's see a good time. When will I get that? We have repeatedly forwarded our questions and put forward the criticisms of Grameen Bank. But neither Grameen Bank nor Muhammad Yunus wants to participate in this program. আপনারা শুধু জানেন যে মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। অবশ্য পরবর্তীকালে সেটা প্রমাণিত হয়েছে যে তিনি এমডি ছিলেন বা ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন। এবং আরও একটা বিষয় এখানে, তার 60 বছর পেরিয়ে গিয়েছিল, কিন্তু 60 বছর পেরিয়ে যাওয়ার পর যে ক্ষমতার আসনে বসে থাকা যায় না, এটা কি তার অজানা ছিল? তাহলে তিনি বয়স পেরিয়ে যাওয়ার পরেও কেন ওই এমডির চেয়ারে বসেছিলেন? ততক্ষণ অবধি বসেছিলেন যতক্ষণ পর্যন্ত কোর্টের তরফ থেকে কোনো চরমতম ডিসিশন না নেওয়া হয়। কিসের অপেক্ষা করছিলেন? ইনফ্যাক্ট সেই চরমতম ডিসিশন আসার পরে কোর্টের বিরুদ্ধে তিনি মামলা করলেন। একজন নোবেল জয়ী, শান্তিতে নোবেল জয়ী দুধের রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি অবশ্যই বিচক্ষণ, তার থেকে কি এইরকম ধরনের একটা স্টেপ আমরা প্রত্যাশা করতে পারি? আচ্ছা, তিনি যদি শান্তিতে নোবেল পুরস্কার পাবেন, তাহলে তার গায়ে করাপশনের তকমা লাগবে কেন? তাকে জেল খাটতে হবে কেন? আর্থিক কেচ্ছা, আর্থিক কেলেঙ্কারি, আর্থিক তছরুপির দায় তার ঘাড়ে চাপবে কেন? 2010 সাল নাগাদ নরওয়ের একদল সাংবাদিক বাংলাদেশে আসে। কিছু তথ্যের ভিত্তিতেই নিশ্চয়ই আসে, নিশ্চয়ই তারা কোনো সূত্র খুঁজে পায়। কি সেই সূত্র? যে নরওয়ে তাকে নোবেল দিয়েছিল, সেই নরওয়ের কিছু ডোনার গ্রামীণ ব্যাংকে বেশ মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করতেন, কিন্তু কোথাও কি তাদের একটা সন্দেহজনক কিছু মনে হয় এবং তারা তদন্তে সামিল হন। সেই তদন্তে বেরিয়ে আসে এক বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারির কথা, এবং সেটা হাজারে নয়, লক্ষে নয়, কোটিতে। পরবর্তীকালে একটা ডকুমেন্টারি তারা ফিল্ম করেন পুরো বিষয়টাকে সকলের সামনে স্পষ্টভাবে তুলে ধরার জন্য। একটা সুন্দর করে সেটাকে ফিল্ম করা হয়। এই ডকুমেন্টারির নাম হচ্ছে কট ইন মাইক্রোডেট। আপনারা ইউটিউবে সার্চ করলে ডেফিনেটলি পেয়ে যাবেন। 2010 সালে যখন এই ডকুমেন্টারি রিলিজ হয়, ঠিক তারপরেই নজর পড়ে মোহাম্মদ ইউনুসের ওপর। তার এই আর্থিক কেচ্ছা, আর্থিক কেলেঙ্কারি সকলের সামনে পর্দা ফাঁস হয়। শুরু হয় তদন্ত, এবং সেখানে প্রায় কোটি কোটি টাকার ঘোটালা সকলের সামনে চলে আসে। কিভাবে মানুষকে ক্ষুদ্র ঋণের নামে একটা ট্র্যাপে ফেলেছিলেন তিনি, সে পুরো বিষয়টা সকলের সামনে আসে। Rashida is one of the 8 million women who borrows from Grameen Bank, a microcredit institution created by Nobel Peace Laureate Muhammad Yunus. In the 90s, Yunus received grants and loans from international governments and aid agencies to fund the bank, and in turn make small or micro loans to poor women unable to borrow from traditional banks. Instead of borrowing from the local moneylenders, we started borrowing from Grameen Bank. The interest rate is lower, but it's still high. It can be up to 30%, and it's very difficult for many of us to pay it back.
In 2008, I traveled to Kalihati to meet some of the bank's first customers. I met women who, after 30 years with the bank, still live below the poverty line and are unable to pay back their loans. Every week, they receive threats from Grameen Bank managers who want to get their money back. After repeated written requests for an interview, I met with Managing Director of the bank, Noorjahan Begum, to ask her why so many women I had met said they were being threatened by the bank. Are you fine? Fear and intimidation is common practice at Grameen Bank, explained Khorshid Alam, a former employee who was fired in 2008 for questioning the bank's practices. Dr. Yunus is making people even poorer. As soon as someone can't pay a loan, we give them another loan. And when they can't pay their debts, we threaten them. We tell them you should sell your children if you need to. You have to pay back your loan. Grameen has grown into an empire. With its annual revenue of $100 million, it has spawned more than 20 companies in Bangladesh. Poverty is a big business. Grameen Bank is a brand. That has caught the imagination of Western media and Western donor community. And if the donor community does not take the trouble of looking into what has been happening over the last 30 years, then it's their responsibility. Now, the Norwegian authorities are investigating the past of Dr. Yunus. They're looking into claims that he diverted more than $70 million in donor funding from Grameen Bank to a sister company without their consent. আপনাদেরকে বললে হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না। 1998 সাল ভয়ানক বন্যায় ভাসছে বাংলাদেশ এবং সরকারের অনুরোধে বিভিন্ন আর্থিক সংস্থা যখন ঋণ মুকুব করার দিকে যাচ্ছে, একমাত্র ব্যতিক্রমী সংস্থা ছিল হচ্ছে মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক। তারা 1 ইঞ্চিও পিছু হটেনি। তাদের এই ঋণ পরিশোধ করবার জন্য কয়েকশো মানুষ প্রায় আত্মহত্যা করেন। কেউ নিজের শেষ সম্বল হারিয়ে ফেলেন, কেউ আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয় তাদের। কিছুই বাকি নেই, তবু মোহাম্মদ ইউনুস নির্বিকার। তার শুধু একটাই কথা, বিচার সবার জন্য এক। যে মানুষটা বললেন বিচার সবার জন্য এক, সেই মানুষটা তাহলে কিভাবে নিজের 60 বছর পেরিয়ে যাওয়ার পরেও ওই এমডির চেয়ারে বসে থাকেন? আমার তরফ থেকে তো অন্তত এই প্রশ্নটা আসছে। আপনাদের কাছে উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের মতামতের জন্য সবসময় খোলা রয়েছে, আপনারা জানাতেই পারেন সেই বিষয়ে। গ্রামীণ ব্যাংকের নামে বিদেশ থেকে টাকা এনে অন্যত্র স্থানান্তরিত করা ছিল ইউনুসের ঝাঁ চকচকে প্ল্যানের একটা ব্লুপ্রিন্ট। তাছাড়া রাজনীতিতে তিনি এখন রাজনীতির অন্দরে যদিও খেলছেন। আজ সালটা 2024, এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনুস সেই রাজনৈতিক ব্যক্তিত্ব, অথচ তিনি রাজনীতিতে আসবেন না বলেছিলেন। যে বছর উনি নোবেল পাচ্ছেন 2006, ঠিক তার 1 বছর পর মানে 2007 নাগাদ তিনি নিজস্ব একটি রাজনৈতিক দল গঠন করেন। নানান কারণে সাপোর্টারের অভাবে তিনি যদিও সাকসেসফুল হয়ে উঠতে পারেননি, কিন্তু তখন সেই দলটা তিনি গঠন করেছিলেন এবং ব্যর্থ হওয়ার পর তিনি সাফ জানিয়েছিলেন যে প্রত্যক্ষ রাজনীতি তার জন্য নয়, তাই তিনি রাজনীতিতে আসতে চাইছেন না। অথচ এখন তিনি সেই রাজনীতির অন্দরেই খেলছেন। কি কারণ হতে পারে? 2007 সালে যখন খালেদা জিয়ার সরকারের পতন হচ্ছে, 2006 নাগাদ যখন খালেদা জিয়ার সরকারের পতন হচ্ছে, সেই সময় দেশ জুড়ে এক তুলকালাম কাণ্ড। পরিস্থিতি সামাল দিতে তখন সেনাবাহিনীর একেবারে নাজেহাল হওয়ার অবস্থা। গোটা দেশের কাছে একটাই প্রশ্ন, এখন তদারকি সরকারের মাথায় কে বসবে? সেনাবাহিনী তখন আওয়াজ তুলল, কে আবার? এ যাত্রায় বাঁচিয়ে দেবেন ইউনুস স্যার। কিন্তু ইউনুস ছুঁচো মেরে হাত গন্ধ করার মানুষ তিনি নন, তাই কম সময়ের জন্য তিনি সিংহাসনে বসবেন না, বলা ভালো ক্ষমতার আসনে তিনি বসবেন না, এবং সেটা সাফ জানিয়ে দিলেন। ব্যবহার করলেন তার আর এক তুরুপের তাসকে, ফখরুদ্দিন। সে যাত্রায় ফখরুদ্দিন তাকে বাঁচিয়ে দিল। বাংলাদেশের তদারকি সরকারের মাথায় ফখরুদ্দিন। গদিতে বসেই তার প্রথম কাজ কি হলো? দুর্নীতির দায়ে শেখ হাসিনাকে তিনি গ্রেপ্তার করালেন খালেদা জিয়া এবং তার ছেলেকে। যে ঘটনা পরবর্তীকালে -2 ফর্মুলা নামে সকলের সামনে উঠে আসে।
তবে অনেকেই মনে করেন এই -2 ফর্মুলার অন্যতম মাস্টার মাইন্ড মোহাম্মদ ইউনূস, যেখানে হাসিনা এবং খালেদা ছাড়া একটা বাংলাদেশ গঠন হবে। আজ সেই 2024 সাল ছাত্র আন্দোলনের থেকে গণ আন্দোলন, এবং সেখানে সেই গণ আন্দোলনের ওপর পা রেখে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসেছেন মোহাম্মদ ইউনূস। ছড়ি ঘোরাচ্ছেন, তার অঙ্গুলি হেলনে চলছে বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার পদত্যাগের মধ্যে দিয়ে কি বাংলাদেশে -2 ফর্মুলার সেকেন্ড চ্যাপ্টার শুরু হতে চলেছে? না হলে তিনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে, মানে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তার আর্থিক কেচ্ছা, আর্থিক কেলেঙ্কারির যাবতীয় মামলা কিভাবে সলিউশনে চলে আসে? অবশ্যই এই বিষয়ে বলে রাখা ভালো, মোহাম্মদ ইউনূস কিন্তু আমেরিকার পরম প্রিয় পাত্র। এখন যদিও তিনি বাংলাদেশের সর্বেসর্বা, রাষ্ট্রপ্রধান, এখন তার ইশারায় চলবে সেই বাংলাদেশ। ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলন, এবং গণ আন্দোলনের পর শেখ হাসিনার পদত্যাগ, তারপরেই মোহাম্মদ ইউনূসকে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে এসে সর্বোচ্চ পদ দেওয়া। কে রয়েছে এর পিছনে? কারা রয়েছে? কি তাদের অভিসন্ধি? মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে দেখতে থাকুন মাধ্যম।